মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনি কেন যারা আপনার হাড় ভেঙেছে তাদেরকে ক্ষমা করে দিচ্ছেন? কাজটা কি ঠিক হচ্ছে স্যার? কেন করছেন আপনি সেটা? আপনি হয়তো ভাবছেন যে এই উদারতা দেখাচ্ছেন, আপনি বাংলাদেশের মানুষের অতিরিক্ত সহানুভূতি পাবেন। কিন্তু স্যার এটা কি ঠিক হচ্ছে কাজটা? আপনি তো বাংলাদেশের প্রধানমন্ত্রী। আপনি কি কোনো ব্যক্তিগত মানুষ? আপনি কি একজন অপরাধীকে ক্ষমা করে দিতে পারেন? বিশেষ করে ওই সময়টাতে যেখানে আপনার সরকারের প্রথম ৩০-৪০ দিনের, ৯০ দিনের, ১০০ দিনের অপরাধের মাত্রা বাংলাদেশের সকল সরকারের প্রথম ১০০ দিনে সংগঠিত অপরাধের মাত্রাকে ছাড়িয়ে গেছে। কত হাজার নারী নির্যাতিত হয়েছে। আমরা শুধু অফিসিয়াল রেকর্ড দেখেছি যে ৬০৫ খুন হয়েছে আপনার সরকারের প্রথম ১০০ দিনে। যেটা ইউনূসের যে ডাকাততন্ত্র, দস্যুতন্ত্র ছিল সেটাকেও ছাড়িয়ে গেছে। এই অবস্থায় আপনি বলছেন যে যারা আপনার হাড় ভেঙেছিল ২০০৬-৭ সালে, আপনি তাদের ক্ষমা করে দিচ্ছেন। বিষয়টা আমার কাছে কেন গুরুত্বপূর্ণ জানেন? আমি এর আগে শুনেছিলাম যে আপনি আপনার পিতাকে যারা হত্যা করেছিল, আপনি তাদেরকে কিন্তু ক্ষমা করে দিয়েছেন। কারণ আপনি তখন ওটাই বলেছিলেন যে আপনি যদি আপনার পিতার হত্যাকারীদের বিচার করতেন, তাহলে কি আপনার পিতা ফিরে আসতো? না স্যার, এই দুটো জিনিস আপনি রাষ্ট্রীয় কাজে, রাষ্ট্রের দায়িত্ব থেকে আপনারা জনগণের নেতা হয়ে এটা স্যার আপনি করতে পারেন না। কোনোভাবেই আপনি করতে পারেন না। আপনার উপর অন্যায় হয়েছে, আপনার হাড় ভেঙে দিয়েছে। এটা তো সরকারি লোক করেছে, তাই না? রাষ্ট্রীয় বাহিনী করেছে। আপনি তো রাষ্ট্রীয় বাহিনীর অন্যায়কে আপনি ক্ষমা করে দিতে পারেন না। আপনি কি জানেন এই ধরনের ক্ষমা করে দেওয়ার ইমপ্লিকেশনস কত? এর এর কুপ্রভাব অনেক বেশি স্যার। ক্ষমা করে দিবেন না কখনো প্লিজ। আপনাকে যদি রাস্তার মাস্তানরা মারে, আপনি ক্ষমা করে দেন। একজন মুরব্বী আপনাকে থাপ্পড় দিয়েছে, ক্ষমা করে দেন। কিন্তু রাষ্ট্রীয় বাহিনী যদি আপনাকে মারে, এবং আপনাকে মারা অবশ্য অন্যায্য। আপনি যত অন্যায় করুন কিংবা না করুন তাদের দৃষ্টিতে, আমি সেদিকে যাচ্ছি না। আপনাকে আটক করে মেরে যেটা আমরা শুনি যে আপনার হাড় ভেঙে দিয়েছে, এটা তো রাষ্ট্রীয় সন্ত্রাস, এটা তো রাষ্ট্রীয় অন্যায়। আপনি যদি এদের ক্ষমা করে দেন, এরা এই অন্যায়টা পরবর্তীতে করবে, আপনার মেয়ের উপর করবে। আপনার মেয়ে যদি একদিন প্রধানমন্ত্রী হয়, আপনার মেয়েও ক্ষমা করে দিতে পারে। কিন্তু এতে তো রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে, দেশের বিচার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে। নাকি আপনার কোনো দুর্বলতা আছে? সেটাও কিন্তু আমাদের ভেবে আমাদের চিন্তায় আসে। যদিও এই আলোচনাটা এখানে আসলে মোটেও গৌণ না। আপনার দুর্বলতা কিরকম সেগুলা কিন্তু বাংলাদেশের মানুষের জানা দরকার। আপনি তখন হাওয়া ভবনের কর্তৃত্ব করেছেন। আপনার পিয়ন থেকে চাপরাশি, তারা ক্ষমতাবান ছিল। আমরা জানি সেটা আপনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা হোক, কিংবা খালেদা জিয়া হোক, কিংবা আপনি তারেক রহমান হন। আপনাদের অফিসে যারা কর্মচারী হয়, সচিব থেকে শুরু করে একটা পিয়ন পর্যন্ত, এটা এত বেয়াদব হয়ে যায়। এমনও হতে পারে যে কোনো বেয়াদব আপনার সেই যেই সেনাবাহিনীর যেই লোক বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেই লোক আপনার হাড় ভেঙেছে, তাদের আপনি বা আপনার কোনো কর্মচারী তাদের অন্তরে এমন একটা আঘাত দিয়েছিলেন যে সে আপনাকে খুনও করে ফেলতে পারতো। খুন না করে আপনাকে সে আপনার একটা হাড় ভেঙে দিয়েছে। এগুলো কিন্তু হয়ে থাকে। সেই দুর্বলতা যদি আপনার থেকে থাকে সেটা ভিন্ন কথা। কিন্তু দুর্বলতা থাকলেও আমি বলব স্যার আপনি বিচার করুন। আমরা দেখতে চাই যে ভবিষ্যতে রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ নেতাকে আটক করে যেন এইভাবে কেউ তার হাড় ভেঙে দেওয়ার সাহস না পায়। রাষ্ট্রের বিচার ব্যবস্থাকে শক্তিশালী করুন, জবাবদিহিতা নিশ্চিত করুন। এই সামরিক অফিসার, বেসামরিক অফিসার, কাকে আপনি নির্দেশ করছেন আমি জানি না, তাদেরকে গ্রেপ্তার করে বিচার করুন। হ্যাঁ, আপনি ক্ষমা করে দিতে পারেন স্যার। আপনি কখন ক্ষমা করতে পারেন জানেন? আপনি বিচারটা করুন, সাক্ষী প্রমাণ হোক, কেন আপনাকে তারা আঘাত করলো, কি অজুহাত তাদের আছে, এত বড় অন্যায় কেন তারা করলো, এইটা প্রতিষ্ঠিত হোক আগে রাষ্ট্রের মধ্যে। প্রতিষ্ঠিত হওয়ার পরে তার যদি ফাঁসি হয়, তার যদি জেল হয়, তখন আপনি কোনো এক ঈদের ২ দিন আগে আপনি রাষ্ট্রপতির কাছে সামারি পাঠাতে পারেন। বলতে পারেন, মহামান্য রাষ্ট্রপতি অমুক অমুককে আমি ক্ষমা করে দিলাম। আপনি ক্ষমা করে দিতে পারেন। তখন কিন্তু আপনি আজকে যে সহানুভূতি মানুষের কাছ থেকে চাচ্ছেন, সেইটা সৎভাবে চাওয়া হবে। এখন আপনি যেভাবে সহানুভূতিটা চাচ্ছেন, এটাকে অতি সহজ সরল পথে একজন বলবো যে খুব বেশি
প্রজ্ঞাবান মানুষ নন এমন প্রধানমন্ত্রীর উদারতা। এই উদারতা আপনি দেখাতে পারেন না। হ্যাঁ, আপনি যেই ইলেকশনে প্রধানমন্ত্রী হয়েছেন সেটা নিয়ে আমার প্রশ্ন আছে, কারণ আপনি বাংলাদেশের দ্বিতীয় নিকৃষ্ট নির্বাচনের মাধ্যমে আপনি প্রধানমন্ত্রী হয়েছেন। প্রথম নিকৃষ্ট নির্বাচন ছিল 15ই ফেব্রুয়ারির, যেটা আপনারা করেছিলেন, আপনার মা বেগম খালেদা জিয়া করেছিলেন। কিন্তু তার তো একটা সৎ উদ্দেশ্য ছিল। পরবর্তীতে তো তিনি তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ করেছিলেন ওই নির্বাচনের মাধ্যমে। আপনার এই নির্বাচনে কিন্তু ওই ধরনের কিছু নাই। আপনি তো ইতিহাসের দিকেও তাকাতে হবে। আপনি রাষ্ট্রের প্রধানমন্ত্রী, আপনার নির্বাচনের দুর্বলতা আপনি কিন্তু জানেন। এমনও কথা আছে যে এই নির্বাচন সুষ্ঠুভাবে হলে হয়তো জামাত ক্ষমতায় চলে আসতে পারত, কারণ এটা তো আপনারা 24-এর যে জঙ্গি কোয়ালিশন করেছিলেন তার অভ্যন্তরীণ ক্ষমতার বন্টন, তাই না? সেই প্রশ্নগুলো আমি করছি না। আমি আপনাকে প্রধানমন্ত্রী হিসাবে স্যার সম্মান করে বলছি, আপনি অপরাধীদের বিচার করুন, বিচার করে আপনি ক্ষমা করে দিন। যেমন করে ক্ষমা করে দিয়েছিল রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধীর খুনিদের বিচার হওয়ার পরে ক্ষমা করে দিয়েছিলেন। অন্তত মানুষ বিচারটা দেখতে পেল। আবার দেখেন বেনজির ভুট্টো, আপনারা যেই আদলে দেশটা শাসন করেন, আমি দোষ দিচ্ছি না, আপনাদের সংস্কৃতির মধ্যে এটা হলো যে পাকিস্তানি আদলটাকে খুব খুব বেশি ফলো করা। সে পাকিস্তানে বেনজির ভুট্টো খুন হলো, আজ পর্যন্ত কেউ জানে না কারা বেনজির ভুট্টোকে খুন করেছে। ঠিক একইভাবে আপনার পিতাকে কারা খুন করেছে এগুলো শুধু আমরা গুজব হিসাবে জানি। কেন খুন করেছে, কিভাবে করেছে, এগুলো আমরা কিচ্ছু জানি না, কারণ আপনি বিচার করতে চান না। কেন স্যার? আমি আসলে এখানে কোনো খুঁত ধরতে চাই না। আমি যেটা বলছি এক কথায়, সেটা হলো স্যার, ন্যায় বিচারের স্বার্থে এই বিচারগুলি করা দরকার, এবং রাষ্ট্রের প্রধান নির্বাহী হিসাবে আপনি যে 20 কোটি মানুষের আমানত হিসাবে যদি আপনি রাষ্ট্রটাকে শাসন করেন, আপনার কোনো অধিকার নাই রাষ্ট্রীয় অপরাধীদের ক্ষমা করে দেয়া। ব্যক্তিগত অপরাধীদের ক্ষমা করে দিতে পারেন। আপনাকে চা দিতে গিয়ে কোনো পিয়ন আপনার উপর রাগ করে আপনাকে মারলো, তখন আপনি তাকে ক্ষমা করে দিন। রাষ্ট্রীয় অপরাধীদের তো কোনো প্রধানমন্ত্রী ক্ষমা করার রাইট রাখে না, তাহলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না। আর বিশেষ করে যদিও জিনিসটা কাকতালীয় হতে পারে বা আপনার দুর্ভাগ্য হতে পারে, যেইভাবে আপনার এই যে ক্ষুদ্র শাসন আমলে যেভাবে রাষ্ট্রের অপরাধ বেড়েছে, আপনার লোকজন যেইভাবে এখনো মব ক্রিয়েট করে আওয়ামী লীগের লোকজনের উপর অত্যাচার চালাচ্ছে, যেইভাবে খুন রাহাজানি ধর্ষণ করছে, আপনার লোক হোক বা রাষ্ট্রীয় সন্ত্রাসী হোক বা অন্য কোনো সন্ত্রাসীরা হোক, জঙ্গি জামাত তারাই হোক, স্যার দায়িত্ব তো আপনার, এবং এগুলোর দায়িত্ব কিন্তু আপনার কাঁধে যাবে। এই অবস্থায় স্যার প্লিজ কাউকে ক্ষমা করবেন না, বিচার করে ক্ষমা করে দিন। সেটা একটা উদারতা হিসাবে আমরা দেখব। আমরা যখন ইতিহাস লিখব বাংলাদেশের, আপনার নাম আমরা ওইভাবে লিখব। কিন্তু এখন যদি আমি ইতিহাস লিখি, তখন তো আপনাকে আমরা এখানে প্রশ্নবিদ্ধ করব যে এইভাবে তো একজন প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় অপরাধীদের ক্ষমা করে দিতে পারে না। আপনি স্যার কেন ক্ষমা করে দিচ্ছেন? আমাদের জানতে হবে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কে মারলো, কিভাবে তিনি মারা গেলেন। আমাদের জানতে হবে আপনাকে কারা অত্যাচার করলো, কারা আপনার হাড় ভেঙে দিল, কেন তারা ভেঙে দিল, তাদের কি অধিকার, কি ক্ষোভ। আপনি দেখেননি বিডিআর এর হত্যাকাণ্ড হয়ে গেছে ক্ষোভের কারণে, যেটা আমি জানি না আপনি কোন মতে আছেন। বাংলাদেশের স্বাধীনতা বিরোধী জঙ্গিরা এটাকে নানান রঙে চঙে কাহিনী করছে না। মূল কাহিনী তো একটাই, যে সৈনিকরা তাদের মালিক, তাদের রাজা, অফিসারদের উপর ক্ষুব্ধ ছিল, বিভিন্ন কি ডাল তেল নুন কর্মসূচি সহ নানান ভাগ বাটোয়ারা নিয়ে তারা প্রচন্ড ক্ষুব্ধ ছিল। সুযোগ পেয়ে তারা মেরে ফেলেছে। তারা মেরে ফেলার জন্য তারা, হ্যাঁ, তারা ষড়যন্ত্র করেছে। কিন্তু ক্ষোভে স্যার, ক্ষোভে আমাদের সব জানা দরকার। রাষ্ট্রটাকে স্যার প্লিজ প্লিজ আপনি স্বচ্ছতা নিশ্চিত করুন বাংলাদেশ রাষ্ট্রে, তাহলে আমরা আপনাকে ভিন্নভাবে দেখব। আর যদি আপনি একের পর এক চমক হিসাবে এগুলো সৃষ্টি করেন, সেগুলো স্যার আপনার জন্য ভালো হবে না, রাষ্ট্রের জন্য ভালো হবে না। হ্যাঁ, কিছু নিরীহ অবুঝ মানুষ, তাদের চোখে ধুলা পড়বে, কিন্তু স্যার সবার চোখে তো পড়বে না। আমাদের চোখে আপনি ধুলা দিতে পারবেন না। আমি আপনার এক প্রতিপক্ষ, রাজনৈতিক প্রতিপক্ষ, আপনার রাজনীতি সমর্থন করি না, কিন্তু আমি চাই আপনি সফল হন, আপনি একটু সাফল্য দেখান, এবং বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের চেতনা, সেটাতে আপনি ফিরে আসুন। আসবেন কি আসবেন না সেটা আপনার বিষয়, আমি অনুরোধটা জানিয়ে রাখলাম। 81 সালে জন্মগ্রহণ করা একজন জামাত সংসদ সদস্যের দাবি
তার পিতা মুক্তিযুদ্ধের শহীদ। তার আরো দাবি যে তার পরিবারের ৪০ জন মুক্তিযোদ্ধা। বিষয়টা দিয়ে আমরা কি বুঝতে পারি যে জামাত কিন্তু মুক্তিযুদ্ধের ক্ষমতাটা বোঝে, মুক্তিযুদ্ধের পাওয়ারটা বোঝে। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি মুক্তিযুদ্ধের পাওয়ারটা বুঝি? এর কি অভ্যন্তরীণ বা অন্তর্নিহিত শক্তি আছে, সেটা কি আমরা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ বুঝি? দেখুন, জামাতের এই কৌশল কিন্তু পুরনো। জামাতের আজ পর্যন্ত কেউ কিন্তু বলে নাই তারা ৭১-এর মুক্তিযুদ্ধ মানে না। আর আমরা অবুঝ মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে, তারা শুধু একটা কথাই বলি, জামাত যেন একটু ক্ষমা চায়। আচ্ছা, জামাত যদি একটু ক্ষমা চায়, তাহলে কি জামাতের যে অপকৌশল বাংলাদেশের রাজনীতিতে, সেটা বন্ধ করবে? আমাদের কি জামাতের অপকৌশল নিরসন করা দরকার? জামাতের অপকৌশল মোকাবেলা করা দরকার? না শুধু তাদের মুখ থেকে একটু শোনা দরকার যে ৭১ সালে আমরা মুক্তিযুদ্ধ বিরোধিতা করেছি, আমরা পরাজিত হয়েছি, আমরা জেনারেল নিয়াজির হাত ধরে আমরা আত্মসমর্পণ করেছি, এখন আমাদেরকে মাফ করে দিন। তাহলে আপনি জামাতকে মাফ করে দিবেন? তারপর জামাতকে আপনি রাজনীতি করতে দিবেন আর রাষ্ট্র ক্ষমতা দখল করতে দিবেন, যে তারা ২০২৪ সালে যেভাবে রাষ্ট্র ক্ষমতাটা দখল করেছে? আমরা অনেক অবুঝ না? আমরা যখন এত সহজভাবে ভাবি যে জামাত একবার ক্ষমা চায় না কেন, একবার ক্ষমা চায় না কেন? দেখুন, ক্ষমা চাওয়ার বিষয়টা মোটেও গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হলো আপনার জামাতের অপকৌশলটা বোঝা। জামাত সম্পূর্ণ ওয়াকিবহাল বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের যে শক্তি, আমি মুক্তিযুদ্ধের বাহুবলের শক্তি বলছি না, যে মুক্তিযুদ্ধ হলে একটা দেশে স্বাধীনতা সংগ্রাম হলে তার যে একটা অন্তর্নিহিত শক্তি দাঁড়িয়ে যায়, সেটা সম্পর্কে জামাত ওয়াকিবহাল, বিএনপি ওয়াকিবহাল, তারা সবাই ওয়াকিবহাল। আপনি দেখবেন যে একেবারে ২০২৪-এর জুলাই জঙ্গি উত্থানের আগ পর্যন্ত কেউ কিন্তু মুক্তিযুদ্ধকে অস্বীকার করে নাই, মুক্তিযুদ্ধের শক্তিকে অস্বীকার করে নাই। এমনকি এরা কিন্তু বঙ্গবন্ধুকে অস্বীকার করে না সময় মতো, সুযোগ মতো। যে বঙ্গবন্ধুকে ওরা মেরে ফেলেছে, হত্যা করেছে সপরিবারে, ওনাকে কিন্তু তারা সময় মতো কাজে লাগায়। কখন কাজে লাগায় জানেন? বলে ওই যে সবাই প্রশংসা করে, আমরা মুক্তিযুদ্ধের মূলধারার মানুষ খুব খুশি হই, বঙ্গবন্ধু সবুর খানকে শার্ট দিয়েছে, খানা দিয়েছে, বঙ্গবন্ধু ফজলুল কাদের চৌধুরীকে জেলখানায় খাবার পাঠিয়েছে, সবুর খানকে মাসোহারা দিয়েছে। এগুলো শুনতে খুব মজা লাগে, আমরাও খুশি হই, এরাও খুশি হয়। বঙ্গবন্ধু ইসলামের কত বড় সেবক ছিলেন, এগুলো কিন্তু মুক্তিযুদ্ধ বিরোধীরা কিন্তু বঙ্গবন্ধুকে প্রশংসা করে, আর আমরা খুশি হই। কিন্তু তারা একই সাথে বলে যে বঙ্গবন্ধু যুদ্ধ চায় নাই, আত্মসমর্পণ করেছে। আবার একই সাথে বলে যে বঙ্গবন্ধু হইল ভারতের দালাল। আমরা খুশি হই, বা আমরা কিন্তু এগুলো প্রসেস করতে পারি না, জামাতের এই যে চাতুর্য। অথচ দেখবেন জামাতের কোনো মানুষ ২০২৪-এর জঙ্গি উত্থানের আগ পর্যন্ত কেউ কিন্তু মুক্তিযুদ্ধের শক্তিটাকে অস্বীকার করেনি। ফলে এটা নিয়ে তারা কখনো এটাকে অস্বীকার করেনি। এবং জামাতের সদস্যদের মূল কৌশলই তো এটা, যে আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আপনারা দেখেন নাই বিচারপতি চৌধুরী, হ্যাঁ, বিচারপতি চৌধুরীকে যে মেয়েটা বিপদে ফেললো, দীপ্তি, এই মেয়েটা কি একটা নাটক করলো না যে আমি মুক্তিযোদ্ধা ফ্যামিলির মেয়ে? আর ২৪-এর জঙ্গি উত্থানকালে এরা বঙ্গবন্ধুর নামে স্লোগান দিয়েছে না, শেখ হাসিনার নামে স্লোগান দিয়েছে না, মুক্তিযুদ্ধের নামে স্লোগান দিয়েছে না, সবাই পতাকা, হ্যাঁ, পাগড়ির মতো করে পতাকা পড়েছে না? খেয়াল করেছিলেন আপনারা? ওরা সব করেছে। চাতুর্যে ওরা কিন্তু আমাদের চেয়ে অনেক উপরে। একই চাতুর্য ওরা আজকে যে সংসদ সদস্যটা ক্রস চেকিং এ ধরা পড়লো, এই অপরাধ তারা লক্ষ কোটি বার বাংলাদেশে করেছে। এবং দেখেন, এই ছেলের পরিবারে ৪০ জন মুক্তিযোদ্ধা। একে যদি আপনি বাংলাদেশে মুক্তিযোদ্ধা হিসাব করতে দেন, ও ১০,০০০ মুক্তিযোদ্ধা হিসাব করবে। আপনি যদি ২ লাখ মুক্তিযোদ্ধা বলেন, সে কিন্তু ১০,০০০ হিসাব করবে।
কারণ সে দেখাইতে চাইবে যে বেশি মানুষ মুক্তিযুদ্ধ করে নাই, আবার কিন্তু সে দাবি করছে যে তার পরিবারের মুক্তিযোদ্ধা হলো 40 জন। জামাতের আজকে যত সদস্য আপনি ওখানে পাবেন সংসদে, প্রত্যেকে একেবারে বাধ্য না হলে ওরা সবাই দাবি করবে যে ওরা এক একজন মুক্তিযোদ্ধা। আমরা গোলাম আজমকে দাবি করতে দেখি না যে গোলাম আজম তো ভাষা সৈনিক ইত্যাদি, সেখানে সত্যতা আছে বা নাই। আমার কথা হলো আমরা এদের এই কৌশলগুলো কখনো ভালো করে পর্যবেক্ষণ করিনি। এই যে ছেলেটা বলল তার পরিবারে 40 জন মুক্তিযোদ্ধা, তার বাবা শহীদ মুক্তিযোদ্ধা, অথচ তার জন্ম মুক্তিযুদ্ধের 10 বছর পরে। আমি কিন্তু অবাক হইনি, আপনারা কেন অবাক হয়েছেন আমি জানি না। আমি বাংলাদেশের পলিটিক্স পর্যবেক্ষণ করি গত কত 30 বছর অ্যাক্টিভলি করি, ধরেন 1988-89 সাল থেকে। তখন থেকে আমি জামাতের এই কৌশল কিন্তু দেখে আসি। আমাকে কিন্তু 30 বছর অপেক্ষা করতে হইল আমাদের দেশের মানুষের জামাতের এই কৌশলটা বুঝেছে তারা, এইটা বোঝার জন্য। দেশের মানুষ বলতে আমি কাদের বুঝাচ্ছি, আমাদের মূলধারার মানুষদের। তারা যে এটা বুঝেছে, এইটা মানে ব্যাপকভাবে, হ্যাঁ 24-এর জঙ্গি উত্থানের পর আমাদেরও অনেক সহযোদ্ধা এগুলা নিয়ে কথা বলছে যে জামাতের এটা একটা অপকৌশল, কিন্তু আমরা কিন্তু এটা কখনোই বুঝি নাই। জামাত এই অপকৌশল কেন প্রয়োগ করে সেটাও কিন্তু আমি বলেছি। সেটা হলো যে তারা কিন্তু মুক্তিযুদ্ধ যে একটা অত্যন্ত শক্তিশালী জিনিস, এটা তারা বোঝে। সেই জন্য তারা 2024 পর্যন্ত কখনো মুক্তিযুদ্ধের বিরুদ্ধে একটা কথা বলে নাই। বলা কখন শুরু করেছে? 24-এর জঙ্গি উত্থান হয়ে যাওয়ার পরে। তো এখন আপনি দেখেন যে অনেকেই কিন্তু মুক্তিযুদ্ধকে অস্বীকার সরাসরি করে, জামাতের যারা কর্মী আছে, ওই যে ব্যারিস্টার শাহরিয়ার, ফুয়াদ, এই ছেলেগুলা কিন্তু, এবং 24-এর জুলাই জঙ্গি যেগুলা সরাসরি, এদের অনেকেই কিন্তু মুক্তিযুদ্ধকে আপনার সরাসরি অস্বীকার করা শুরু করে জঙ্গি উত্থানের পরে। এটার ব্যাপকতা আমরা দেখেছি। আর ক্ষমতাবানদের মধ্যে যারা রাষ্ট্র ক্ষমতার শীর্ষে পৌঁছেছে, তাদের মধ্যে কিন্তু একমাত্র ব্যক্তি যে মুক্তিযুদ্ধকে সরাসরি অস্বীকার করেছে সেটা হলো কিন্তু ইউনূস। ইউনূসের এটা নিয়ে আমি আলাদা কথা বলবো, এই লাইভটা আমি বড় করতে চাই না। ইউনূস ওই যে নিউ ইয়র্কে ভয়েস অফ আমেরিকার সাংবাদিককে ইন্টারভিউ দিতে গিয়ে বলেছিল না যে ওরা রিসেট বাটন চেপে দিয়েছে, কি পৈশাচিক একটা ধমক দিয়েছিল না ওই সাংবাদিককে, যিনি মুক্তিযুদ্ধকে লালন করেন বলে আমার মনে হয়েছে। একটা পৈশাচিক কিন্তু ধমক দিয়েছিল ইউনূস, যদি খেয়াল করে থাকেন। ওইটা ছিল সরাসরি বাংলাদেশে যারা প্রধানমন্ত্রী, মন্ত্রী, মুজাহিদ, নিজামী, তারাও কিন্তু এরকম কখনো বলে নাই, আপনাদের খেয়াল করতে হবে। মুজাহিদ, নিজামী ওনারা কিন্তু মন্ত্রী ছিলেন, কিন্তু কখনো এইভাবে এত বলবো যে একেবারে জান্তব পাশবিকভাবে ইউনূস যেভাবে করেছে সেটা কিন্তু মুজাহিদ, নিজামী ইনারাও কিন্তু করেন নাই। ইউনূস একমাত্র ব্যক্তি যে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে প্রথম সরাসরি অস্বীকার করে। তার ধারাবাহিকতায় আমরা কিন্তু জুলাই জঙ্গিদের সম্মুখ সারির সবাইকে মুক্তিযুদ্ধকে অস্বীকার করতে দেখেছি, যারা যারা আছে, নাম বলার প্রয়োজন নাই। আর সাথে তো এগুলোকে লেলিয়েই দেয়া হয়েছে এখন, যে শাহরিয়ার, ফুয়াদ, এই লোকগুলা যেগুলো আছে, দেখেন না ফুয়াদ বলে না যে 16ই ডিসেম্বর তার স্বাধীনতা বিজয় দিবস না। এখানে যে জিনিসটা আমাদের দেখতে হবে সেটা হলো এরা কিন্তু মুক্তিযুদ্ধের শক্তিটা বুঝে, কিন্তু আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষরা মুক্তিযুদ্ধের যে এই যে অন্তর্নিহিত শক্তি, এটা কিন্তু আমরা অনুধাবন করিনি। এইটা অনুধাবন না করাতে আমাদেরকে যখন ভারতের দালাল বলে, ভারতের কাছে দেশ বিক্রি করে ফেলেছি বলে, আমরা না বুকের মধ্যে জোরটা পাই না এদের কথাগুলোকে খণ্ডন করার জন্য। আর এরা আমাদের যে শাহবাগে যে আন্দোলন ছিল ওইটাকে শাহবাগী বলে পচিয়েছে না, মুক্তিযুদ্ধের চেতনাকে চেতনাবাজি বলে পচিয়েছে না। আমরা কি তাদেরকে মোক্ষম জবাব দিতে পেরেছি? পারি নাই। পারি নাই কেন জানেন? বাংলাদেশের স্বাধীনতা বিরোধীরা মুক্তিযুদ্ধের শক্তিটা কত শক্তিশালী এইটা তারা বোঝে, কিন্তু আমরা মুক্তিযুদ্ধের মানুষরা, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষরা, আমাদের থেকে জ্ঞানের দূরত্ব হওয়াতে, বইপত্রের দূরত্ব হওয়াতে, আমাদের মুক্তিযুদ্ধের চেতনার দূরত্ব হওয়াতে আমরা কিন্তু সেই শক্তিটা অনুধাবন করতে পারিনি। আমরা ওদের ফাঁদে পা দিয়েছি। যখন ওরা চেতনাবাজি বলে ৭১-কে, এবং বুদ্ধিমান লোকজনকে দিয়ে বলায়, ফরহাদ মজার বা রেজাউল করিম রনি, এই ধরনের বুদ্ধিমান ছেলে মেয়ে বা মুরব্বীদের দিয়ে বলায়,
তখন কিন্তু আমরা কিন্তু লজ্জা পেয়ে যাই। ওহ! এইরকম একটা বুদ্ধিমান লোক বলছে, তাহলে বোধহয় আমি মুক্তিযুদ্ধের চেতনার কথা একটু বেশি বলে ফেলেছি। জি না, আপনি বেশি বলেননি। আপনার ওই কনফিডেন্সই আপনি গ্রো করেন নাই। কারণ আপনি মুক্তিযুদ্ধের চেতনার যে একটা শক্তি আছে, শত্রুপক্ষ বোঝে কেন? সে তো এটার সামনে ঘায়েল হয়ে যায়। আর আপনি বোঝেন না কেন? আপনি এটা চর্চা করেন না। এই জিনিসটা আমাদের অনুধাবন করা অত্যন্ত প্রয়োজন। আমরা যদি জামাত যেভাবে মুক্তিযুদ্ধের শক্তিটাকে অনুভব করে, সেইভাবে যদি আমরা অনুভব করতাম, তাহলে কিন্তু 2024-এর জঙ্গি উত্থানটা আমরা ঠেকিয়ে দিতে পারতাম। এখন পারিনি, ভালো কথা, তখন পারিনি, এখন যেন আমরা পারি। ভবিষ্যতে আমরা যেন মুক্তিযুদ্ধের চেতনাটাকে অনুধাবন করি এবং সেই অনুযায়ী যেন আমরা কাজ করি। আমরা যেন যে যারা মুক্তিযুদ্ধের চেতনাকে চেতনাবাজি বলেছে, যারা মুক্তিযুদ্ধের চেতনাকে নদীতে ফেলে দিয়েছে, সমুদ্রে ফেলে দিতে চেয়েছে, যারা রিসেট বাটন চাপ দিয়ে মুক্তিযুদ্ধকে অস্বীকার করেছে, এদেরকে যেন আমরা বুদ্ধিবৃত্তিকভাবে সম্পূর্ণরূপে বাংলাদেশে পরাজিত করতে পারি। আসুন আমরা আজকে সেই শপথটা গ্রহণ করি।